দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা মশাল মিছিল করতেছে এবং আজ রাতেই তারা কিন্তু তুলপাড় পরিস্থিতি ঘটিয়ে হাসিনাকে আনার চেষ্টা করছে। সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে আওয়ামী লীগ। এদিকে আজ রাতে শেখ হাসিনাকে দেশে ফিরানোর জন্য সকল প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামে মশাল মিছিল করে ঢাকা দখল নিচ্ছে। ডক্টর ইউনূসের উপর সরাসরি অ্যাটাক করে তারা দেশে এই মুহূর্তে ধ্বংসলীলা চলছে। বাংলাদেশ সেনাবাহিনীতে ক্রমশই অসন্তোষ বেড়ে চলছে। নানামুখী কারণে এই অসন্তোষ, সেনাবাহিনী ঠিকমতো চলছে না, ঠিকমতো পারফর্ম করতে পারছে না। তারা দীর্ঘদিন ব্যারাকের বাইরে রয়েছেন। ব্যারাকের বাইরে থাকলে যেটা হয়, সিভিলিয়ান লাইফে গিয়ে তারা নানা রকমের সিভিলিয়ান অপরাধে জড়িয়ে পড়ে, তারা নানা রকমের ক্ষমতার অপব্যবহার করে। রাজনৈতিক সেন্ট্রাল পয়েন্টে, একদম কোর পয়েন্টে ঘুরে ফিরে জামাত শিবির আর বিএনপি কার্যত গা বাঁচিয়ে চলছে এবং বিএনপি কার্যত শুধু খাই খেয়ে রাজনীতি করছে। ভবিষ্যৎ নির্মাণ বা এই ধরনের কোনো পরিকল্পনা নাই। নতুন বাংলাদেশ বা নতুনত্বের সাথে খাপ খাওয়ানো, নিজেদেরকে একটু সৃজনশীল করা, ডাইনামিক করা। চাঁদাবাজ ভাগায়া নিজেরাই চাঁদাবাজ হয়ে যেতেছি। সব তো চাঁদাবাদি করতেছে সমন্বয়ক পরিচয় দিয়া, এনসিপি নেতাকে দ্বারা ইউনূসের এই নাতিপুতিরে করতেছে। হাসিনা তো চুরি করে সব নিয়ে গেছে, তাহলে ইউনূস সাহেব কি উন্নতিটা করছে এটা দেখান। এর উপদেশটা বানাইছে, আমার নিজের লজ্জা লাগে। এরা হলো ৭১-এর রাজাকার, জেনুইন রাজাকার তারা, যারা বিএনপির কথা বলে। ভিপি নূরের ঘটনা নিয়ে সেনাবাহিনী এখনো থেমে নাই, তারা এখনো ষড়যন্ত্র করছে। বিষয়টা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা ধরনের চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। আওয়ামী লীগের সুযোগ নাই নির্বাচনে অংশগ্রহণ, কিন্তু সত্যি কি এটা সম্ভব? মানুষ কি বলে, দেশের পরিস্থিতি কি বলে? খোদ সরকারই বা কি এরকম বিশ্বাস করে যে আওয়ামী লীগ ছাড়া তারা একটা নির্বাচন করে ফেলবে? একদিকে বলা হচ্ছে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না, অন্যদিকে আজকে আওয়ামী লীগ কর্মীরা রাতে বিশাল একটি ঘটনা ঘটিয়ে দিয়েছে। তারা রীতিমতো রাজপথে নেমে আন্দোলন করতে শুরু করেছে। দর্শক শ্রোতা, শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা মতো দেশে থেকে আওয়ামী লীগ কর্মীরা অনেক কিছু করতেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। ইতিমধ্যে ঢাকার রাজপথে কি হচ্ছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনূস তিনি কি পদক্ষেপ নিচ্ছেন, তার পদক্ষেপেও দেশের মধ্যে নতুন অনেক ঘটনা ঘটে। দর্শক শ্রোতা, আমরা সরাসরি ঘটনাস্থলে গিয়ে সবকিছু আপনাদেরকে দেখাবো এবং এই নিয়ে সবাই কি আলোচনা সমালোচনা করতেছে এইটাও দেখাবো। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনীতে ক্রমশই অসন্তোষ বেড়ে চলছে। নানামুখী কারণে এই অসন্তোষ, সেনাবাহিনী ঠিকমতো চলছে না, ঠিকমতো পারফর্ম করতে পারছে না। তারা দীর্ঘদিন ব্যারাকের বাইরে রয়েছেন। ব্যারাকের বাইরে থাকলে যেটা হয়, সিভিলিয়ান লাইফে গিয়ে তারা নানা রকমের সিভিলিয়ান অপরাধে জড়িয়ে পড়ে, তারা নানা রকমের ক্ষমতার অপব্যবহার করে। সেই নিয়ে স্বাভাবিকভাবে সেনাদের মধ্যে, অফিসার বা সৈনিকদের মধ্যে একটা অসন্তোষ আছে। কবে তারা ফিরে যাবে, এই অনিশ্চয়তার ব্যাপারটা। এর বাইরেও অ্যালার্মিং কিছু সিচুয়েশন আছে যে পরিকল্পিতভাবে অন্তত দুটো রাজনৈতিক শক্তির সাথে জড়িত, যারা সেনাবাহিনীতে এই অসন্তোষটা তৈরি করছে। এই অসন্তোষটা তৈরি করার তাদের একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য আছে। তাদের একটা বড় রাজনৈতিক দল, তারা এক ধরনের তৎপরতা চালাচ্ছে এবং তারা বিভিন্ন স্তরে এই অসন্তোষটা যেন বেড়ে যায় সেই লক্ষ্যে তারা কাজ করছে এবং তারা একটি সংগঠন গঠন করেছে। খুব গোপনে তার কার্যক্রম সেনাবাহিনীর মধ্যে চলছে। এটা হলো বাংলাদেশ রেভলিউশনারি সোলজার্স ফ্রন্ট, BRSF। এই BRSF কিন্তু অনেক গোপনে কাজ করছে এবং সম্প্রতি কুমিল্লা ক্যান্টনমেন্টের দুজন সেনা কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের ফলে এই বাংলাদেশ রেভলিউশনারি সোলজার্স ফ্রন্টের কথা জানা গেছে এবং এর সাথে একটি দলের প্রবাসী নেতাও জড়িত। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসী নির্বাসনে আছেন। তাদের কিছু সুনির্দিষ্ট লক্ষ্য আছে। তারা চাইছেন যে ভেতর থেকে একটা ফোর্স ক্রিয়েট করে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানকে তারা সরিয়ে দিতে চাচ্ছে তার পদ থেকে। তারা এই সেনাপ্রধানকে তারা বিভিন্ন সময় ব্যবহার করতে রাজি, কিন্তু সেনাপ্রধানকে দিনের শেষে তারা বিশ্বাস করেন না, কারণ এই সেনাপ্রধান শেখ হাসিনার সরকার কর্তৃক মনোনীত। এই সেনাপ্রধান সরিয়ে ফেলবার পাশাপাশি তাদের আরো একটা দূরভিসন্ধি আছে। তারা সেনাবাহিনীর কাঠামোটাকে দুর্বল করতে চায় এবং টোটালি খোল নলচে বদলে একদম রিফর্ম করতে চায়। এটা অনেকটা সেই ইসলামিক রিপাবলিক গার্ড কর্পসের মতো, IRGC, ইরানের রিপাবলিকান গার্ড কর্পসের মতো IRGC। এই ইরানে একটা রেগুলার সেনাবাহিনী আছে, পাশাপাশি তাদের এই IRGC আছে। এই IRGC সেনাবাহিনীতেও শক্তিশালী এবং তারা পলিটিক্যালি অনেকখানি মোটিভেটেড। এই যে ইরানের যে খোমেনি, ইরানের তার যে সরকারটা রয়েছে, তারা যখন তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে তাদের ফোর্স দরকার হয়, তখন এই IRGC এরা কাজ করে। তো সেই ফর্মে বাংলাদেশ সেনাবাহিনীটাকে
এই বাংলাদেশ রেভলিউশনারি সোলজার্স ফ্রন্টে তারা করতে যাচ্ছে। এবং এর ফলে হবে কি, আলটিমেটলি আশঙ্কা করা হচ্ছে যে পুরো আর্মির কাঠামোটাই দুর্বল হয়ে যাবে। এবং এইসব করার ফলে এর সাথে যখন আর্মি দুর্বল হবে, পুলিশ তো অলরেডি গেছে, র্যাবও আগের মতো শক্তিশালী নেই, এখন আর্মিটাকে যদি দুর্বল করা যায় তাহলে এইখানে জঙ্গি তৎপরতা এবং অন্যান্য তৎপরতাও বেড়ে যাবে। এবং তার ফলে যেটা হবে যে বহির শক্তি আক্রমণের ঝুঁকি বেড়ে যাবে। এবং এই যে একটি বড় রাজনৈতিক দলের কথা বললাম, তাদের সাথে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত। এর বাইরে আরো একটা তৎপরতা আছে, সেটা হলো যে শেখ হাসিনা সরকারের আমল ভিপি নূরের ঘটনা নিয়ে সেনাবাহিনী এখনো থেমে নাই, তারা এখনো ষড়যন্ত্র করছে। বিষয়টা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা ধরনের চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। দর্শক, 15 দিনের মধ্যে ভিপি নূরের এই ঘটনার একটা দফারফা হবে, কারণ বিচার বিভাগীয় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির রিপোর্ট 15 কার্য দিবসের মধ্যে আসবে এবং ভিপি নূরের আইনজীবী প্যানেল রেডি, তারা মামলা করবেন। তো দর্শক, এই পরিস্থিতিতে ভিপি নূরকে সুস্থ দেখানো, বেশি আহত হয় না, এরকম একটা ষড়যন্ত্র চলছে বলে গণ অধিকার পরিষদ অভিযোগ করছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। নূরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে রাশেদ খান। দেখেন, ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ বলেছে যে ভিপি নূর সুস্থ, তার চিকিৎসা বাংলাদেশে সম্ভব। কিন্তু এটা মনে রাখতে হবে যে ঢাকা মেডিকেলের যিনি পরিচালক, তিনি এখনো সেনাবাহিনীর ইউনিফর্ম পরে থাকেন, এর মানে সেনাবাহিনীর লোক। অতএব এই সেনাবাহিনীকে বাঁচাতে তাদের বাহিনীর লোকজন নানান ষড়যন্ত্র করতে পারে, এটা অনুমেয়। অ্যাট দি সেম টাইম যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন হয়েছে, দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত যে জিনিসটার উপর আস্থা আছে সেটা হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত। এই জায়গাটায় যদিও একদম আপিলের ডিভিশন সবকিছু হাসিনা নষ্ট করে দিয়েছিল, তারপরও বিচার বিভাগীয় তদন্ত হয়েছে আর সেটা গ্রহণযোগ্য হয়নি এরকম ঘটনা ঘটেনি। এই জায়গাটা এখনো আস্থা আছে, এই জায়গাটা ওয়াকার খেয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। এখন এটা আমরা সবাই বুঝি যে বিচার বিভাগীয় তদন্তে কি আসবে, নিশ্চিত সেনাবাহিনী এখানে দায়ী, সেটা তো আমরা সবাই দেখেছি। এটা তো তদন্তের কিছু নাই, জাস্ট ফর্মালিটিস, একটা প্রসিডিউরের মধ্য দিয়ে বিষয়টা সামনে আসতে হবে। এটা তো গোপন রাতের আধারে কিছু না, চোখের সামনে। এই জায়গায় গণ অধিকার পরিষদ, দেখেন গণ অধিকার পরিষদকে এত কাঁচা প্লেয়ার ভাবলে হবে না। গণ অধিকার পরিষদের ছেলেরা হয়তো বা ছোট, কিন্তু এদের পেছনে অনেক আছে, বা ওয়াকারের বিরুদ্ধে বিরাট শক্তি এখানে ওয়াকারকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। গণ অধিকার পরিষদ একটা চমৎকার আলটিমেটাম দিয়ে দিয়েছে যে ওয়াকার নিজে যদি এর দায় নিতে না চান, তাহলে তদন্ত প্রতিবেদন বা মামলার আগেই তার অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে সাংগঠনিক মানে বিভাগীয় ব্যবস্থা নিক, সেনাবাহিনীর আইন অনুযায়ী তিনি বিচার করুক, বরখাস্ত করুক, তাহলে ওয়াকার নিজে বাঁচতে পারবেন। কিন্তু না, ওয়াকার সেটা করবেন না। ওয়াকার যেহেতু ওয়াকারের নির্দেশ হয়েছে, এখন এটা করতে গেলে সমস্যা। সাপোজ সরাসরি যেসব সেনা অফিসার এই হামলার সাথে জড়িত, ওয়াকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল, পরে তারাই ফেসবুকে বলে দিবে, এখন তো বাক স্বাধীনতার যুগ, এখন তো আর আয়না করার গুমের ভয় দেখাতে পারবে না। তারাই বলে দিবে, আরে আমি হামলা করেছিলাম তো ওয়াকারের নির্দেশে, এখন সে আমাকে বরখাস্ত করেছে, আমার উপর একটা নির্দেশ ছিল, আমি তো সেনাবাহিনী চেইন অফ কমান্ডে চলে। তারা তো আর অতি উৎসাহী হয়ে আচরণ করে না, অত্যন্ত দক্ষ, সুন্দরভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। এই জায়গায় দর্শক, এখনো বিভিন্ন এই ঘটনা নিয়ে সেনাবাহিনী নানান অপতৎপরতা চলছে। গণ অধিকার পরিষদও এটা নিয়ে যথাযথভাবে সামনে আগানোর চেষ্টা করছে, মামলার ফাইল ড্রাফট করছে, এবং তারা বলছে থানায় মামলা করবে না, তাদের আস্থা নেই, কোর্টে মামলা করবে। আর মামলা যাই করুক, সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিচার বিভাগীয় তদন্তে কি আসে। এই জায়গাটা ইউনুস ফেল করলে ইউনুসের অধীনে নির্বাচন হবে, এটা মানুষ বিশ্বাস করে একদম ছেড়ে দিবে। কারণ আসিফ নজরুল বলেছেন 15 কার্য দিবসের মধ্যে, তার মধ্যে অলরেডি 1-2 কার্য দিবস হয়ে গেছে। আর মস্তিষ্ক ঠিক মতো কাজ করছে না। অনেকে দেখতে এসেছেন, সবার নাম আমি নিতে পারছি না। জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ, এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের আমির এবং মহাসচিব, চেয়ারম্যান, সাধারণ সম্পাদক অনেকে দেখতে এসেছেন, সবার নাম আমি নিতে পারছি না, সময় সংক্ষিপ্ত। আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে, এই হামলাকে কেন্দ্র করে আজকে পুরো জাতি একতাবদ্ধ হয়েছে। এখন এদেশের মানুষের যে চাওয়া, সেটি হলো আওয়ামী লীগকে যেভাবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টি সহ 14 দল, ফ্যাসিবাদের যারা দোসর, তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। নুরুল হক নূর এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় 6 দিন অতিবাহিত হচ্ছে। এখনো পর্যন্ত সেনাবাহিনীর এবং পুলিশ বাহিনীর যারা এই হামলার সাথে জড়িত, ফুটেজ থাকা সত্ত্বেও
এখনো পর্যন্ত তাদের কাউকে চিহ্নিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হয়নি। এটি এই সরকারের জন্য অত্যন্ত লজ্জার। আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ব্যতীত এই ধরনের হামলা ঘটার সুযোগ নাই। আর এই কারণে গণ অধিকার পরিষদ মনে করে নুরুল হক নূরের উপরে যে হামলা হয়েছে, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করতে হবে। যিনি ফ্যাসিবাদ বিরোধী শক্তির উপরে হামলা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না, এরকম নির্লজ্জ বেহায়া ছোট লোক স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে থাকতে পারে না। এটা আমাদের স্পষ্ট বক্তব্য। আমি আবারও সর্বশেষ বলছি, নুরুল হক নূর তিনি এখনো পর্যন্ত পরিপূর্ণ সুস্থ হননি। তিনি যে অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যে সমস্যা এবং যে সংকট নিয়ে এখনো পর্যন্ত সেই সমস্যা, সেই সংকট রয়েছে, তার অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক এবং তার নাক দিয়ে এখনো পর্যন্ত ব্লিডিং হচ্ছে, তার কাশির সাথে ব্লিডিং হচ্ছে। তিনি হাঁটতে গেলে, মানে যখন তিনি ওয়াশরুমে যাবেন, একা যেতে পারছেন না, তার মাথা ঘুরছে, তিনি পড়ে যাচ্ছেন। অর্থাৎ তার মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না, তার ব্রেনে আঘাত করা হয়েছে। দেখে দেখে সেন্সিটিভ স্থানে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্য নাকে আঘাত করেছে। নুরুল হক নূরের নাকটা পুরোপুরি বাঁকা হয়ে গেছে। আমি জাস্ট তাকে জিজ্ঞেস করছিলাম এখন কি অবস্থা, তিনি খুব আস্তে করে বললেন যে ভাই আমার নাকটা আপনি দেখেন পুরো বাঁকা হয়ে গেছে। তিনি হা করতে পারছেন না। ডাক্তাররা তার দাঁতের অবস্থা দেখার জন্য আমার সামনেই বললেন আপনি একটু হা করে, নুরুল হক নূর হা করতে পারলেন না। তাহলে কেন বলা হলো নুরুল হক নূর সুস্থ? এই কথা কেন বলা হলো আমি জানি না। আমার কাছে মনে হয় নুরুল হক নূরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে। আমরা বলতে চাই এইসব পরিকল্পনা করে কোনো কাজ হবে না। আওয়ামী লীগের সুযোগ নাই নির্বাচনে অংশগ্রহণের, কিন্তু সত্যি কি এটা সম্ভব? মানুষ কি বলে, দেশের পরিস্থিতি কি বলে, খোদ সরকারই বা কি এরকম বিশ্বাস করে যে আওয়ামী লীগ ছাড়া তারা একটা নির্বাচন করে ফেলবে? 1996 সালের 15ই ফেব্রুয়ারির কথা চিন্তা করি। বিএনপি একতরফা নির্বাচনকে যদি স্মরণ করেন তবে দেখবেন খালেদা জিয়ার সেই সংসদ থেকে ছিল মাত্র 12 দিন। বিএনপির মতো এত বড় একটা শক্তিশালী দল যদি না পারে তবে কি উড়ে এসে জুড়ে বসা এই ইউনূস মহাজন পারবেন ভেবেছেন? সম্ভব নয়। নির্বাচনকালীন সরকারের প্রধান যেই হোক না কেন, ডক্টর ইউনূস যে হবেন না সেটা নিশ্চিত। কয়েক মাস পেছনে ফিরে যাওয়ার অনুরোধ করি আপনাদের। মনে আছে আপনাদের, এক রাতে হঠাৎ কিংস পার্টি এনসিপির লাঠিয়াল নেতা হাসনাত আব্দুল্লাহ দাবি করলেন গাজীপুরে তার উপর নাকি হামলা হয়েছে। এরপর নানা নাটকের মঞ্চায়ন শেষে সরকারি ফরমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলো আওয়ামী লীগের। এবং ডক্টর ইউনূসের জীবনে যতগুলো পাপ আছে সবগুলো ছাপিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের এই ঘোষণা যে ইউনূস মহাজনের জীবনের সবচাইতে আদিম এবং ভয়ঙ্কর পাপ এবং এই পাপের শাস্তি যে তাকে পেতেই হবে, এই সত্য ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে এবং তিনিও বুঝে ফেলেছেন বলে আমার মনে হচ্ছে। কেন মনে হচ্ছে তার ব্যাখ্যা করছি। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটি আসলে একটি মেটিকুলাস ডিজাইনের অংশ। হামলার নাটক সাজিয়ে মব সৃষ্টি হলো উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পর প্রজ্ঞাপন এবং এরপর নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করলো আওয়ামী লীগের। ইলেকশন কমিশনের এই সিদ্ধান্তের পর কাগজে কলমে যা আছে তাতে আওয়ামী লীগের সুযোগ নাই নির্বাচনে অংশগ্রহণের, কিন্তু সত্যি কি এটা সম্ভব? মানুষ কি বলে, দেশের পরিস্থিতি কি বলে, খোদ সরকারই বা কি এরকম বিশ্বাস করে যে আওয়ামী লীগ ছাড়া তারা একটা নির্বাচন করে ফেলবে? আসুন সেই ব্যাখ্যায় যাই। আমার ধারণা সরকার বিশ্বাস করে না আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন সম্ভব। কেন? প্রশ্ন আসতে পারে, সরকার তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে এমন অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিল কেন? কারণ ষড়যন্ত্রকারীদের কর্মসূচি বাস্তবায়ন। এই যে ইউনূসের ইন্টেরিম সরকার, সেখানে যারাই আছে তারা নিজেরাই ষড়যন্ত্রী, তাদের পেছনে আছে আরো অনেকেই। এটা মূলত একটা প্রজেক্ট এবং ডক্টর মোহাম্মদ ইউনূস মহাজন হিসেবে খুলে বসেছেন একটি দোকান। তিনি এর অংশ হয়েছেন মূলত আর্থিক সুবিধা পেতে। আপনারা জানেন তিনি কি আর্থিক সুবিধা পেয়েছেন এরই মধ্যে? যদি মনে না থাকে তবু আবার বলি। ক্ষমতা দখলের পর ব্যক্তিগত সাজা এবং মামলা বাতিল করেছেন, নিজের 666 কোটি টাকা কর্মমুকুব করেছেন, গ্রামীণের কর অব্যাহতি পেয়েছেন, সরকারি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক থেকে সরকারের শেয়ার 35% থেকে 10% নামিয়ে এনেছেন, গ্রামীণের নামে ভার্সিটি পেয়েছেন, গ্রামীণ ফোনের মালিকানায় টেলিকম বিজনেস পেয়েছেন, মোবাইল ফোন ফাইন্যান্সিয়াল সার্ভিস সমাধানের অনুমোদন পেয়েছেন, আরো আছে, আরো অনেক আছে। ডিপ স্টেটের নাম তো আমরা সবাই জানি। এরা সব লোভীকে জড়ো করেছে আর্থিক লাভালাভের হিসাব দেখিয়ে। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটিয়ে এরপর নিজেদের উদ্দেশ্য হাসিলের মতো তারা তাই এখন আসলে উদ্দেশ্য হাসিল করে বেড়াচ্ছেন সবাই। ফিরে আসি আওয়ামী লীগ এবং নির্বাচন নিয়ে। আপনার কি বিশ্বাস হয় আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন সম্ভব? ইতিহাস কি বলে? ইতিহাসের পাঠে আশ্রয় নিলে বলা যায় সম্ভব নয়। সংসদীয় গণতন্ত্রের সময়ের যদি 1996 সালের 15ই ফেব্রুয়ারির কথা চিন্তা করি, বিএনপি একতরফা নির্বাচনকে যদি স্মরণ করেন তবে দেখবেন খালেদা জিয়ার সেই সংসদ থেকে ছিল মাত্র 12 দিন। বিএনপির মতো এত বড় একটা শক্তিশালী দল যদি না পারে তবে কি উড়ে এসে জুড়ে বসা এই ইউনূস মহাজন পারবেন ভেবেছেন?
সম্ভব নয়। জুলাই আগস্টের কথা বাদ দিন, গত 1 বছরে আওয়ামী লীগ কিন্তু ইতিহাসের সবচেয়ে বেশি জনসমর্থন ধারণ করেছে। এটাকে আমার ব্যক্তিগত অনুমান ভাববার কোনো কারণ নেই। প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক নানা জরিপ এবং তথ্য উপাত্ত এটাই বলছে। আবারও হয়তো আপনারা প্রশ্ন করবেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ, বাস্তবতা কিন্তু অন্য। দেশের রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এখন আওয়ামী লীগের প্রতিকূলে নয়। দিন যত যাচ্ছে তত বেশি কোণঠাসা হয়ে পড়ছে ইউনূস মহাজনের ইন্টারিম গভর্নমেন্ট। অর্থাৎ ইউনূস তার আদি পাপের শাস্তি ক্রমশ এগিয়ে নিয়ে আসছেন। যে কথা বলছি যে আন্তর্জাতিক রাজনীতি এখন আওয়ামী লীগের অনুকূলেই আছে এবং সেটার প্রমাণ আপনারা পাবেন কিছুদিনের ভেতরে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক অবস্থা নাজুক, আমরা সবাই রাজা, আমাদের এই মবের রাজত্বে, এসব তো দেখতেই পাচ্ছেন। এর বাইরে কি আছে? এর বাইরে আছে বিশ্বের কোন দেশের সরকার, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, বাংলাদেশ সরকার প্রধানকে সফরের আমন্ত্রণ জানাচ্ছে না, কেউ আসছেও না। ডক্টর ইউনূস তার বিভিন্ন সেমিনার করতে যাচ্ছেন বিভিন্ন দেশে, তারেক রহমানের সঙ্গে যেমন। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং আরও অনেক বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হয়। গাইজ, এই বিষয়গুলো নিয়ে এখানে যে অনেক ঘটনাগুলো ঘটেছে, এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।